বন্ধুরা, আজকের ঘটনাটি এমন একটি রহস্যময় মানুষের গল্প যার নাম শুনলেই এখনো অনেক গ্রামের মানুষের শরীর কেঁপে ওঠে। কেউ তাকে অলৌকিক সাধক বলতো, কেউ বলতো পীর, আবার কেউ কেউ বিশ্বাস করত তিনি ছিলেন এমন এক ফকির যার সঙ্গে জিন পরীদের যোগাযোগ ছিল। তার নাম ছিল কালু শাহ ফকির। আজও গভীর রাতে গ্রামের বৃদ্ধরা যখন আগুন পোহাতে বসেন তখন ফিসফিস করে তার গল্প বলেন, আর সেই গল্পের প্রতিটি শব্দে লুকিয়ে থাকে অদ্ভুত এক ভয়। ঘটনাটি আজ থেকে বহু বছর আগের বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন কালু শাহ ফকির। দিনের বেলায় তাকে খুব সাধারণ একজন মানুষ মনে হতো। সাদা মলিন কাপড়, লম্বা দাড়ি আর হাতে একটি পুরানো লাঠি। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হতো রহস্য। গ্রামের লোকজন বলতো মাঝরাতে তাকে প্রায় কবরস্থানের দিকে যেতে দেখা যেত। কেউ কখনো তার পিছু নিত না, কারণ যারা গিয়েছিল তাদের অনেকেই আর আগের মতো ফিরে আসেনি। এক বর্ষার রাতে গ্রামের 3 যুবক সিদ্ধান্ত নিল যে তারা কালু শাহ ফকিরের রহস্য উদ্ঘাটন করবেন। তাদের বিশ্বাস ছিল গ্রামের মানুষ কুসংস্কারে ভুগছে, আসলে কোনো অলৌকিক ব্যাপার নেই। রাত তখন প্রায় 12টা, আকাশে মেঘ জমে আছে, চারপাশে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। 3 যুবক লুকিয়ে লুকিয়ে কালু শাহ ফকিরের পিছু নিল। ফকির ধীরে ধীরে গ্রামের শেষ প্রান্তের পুরনো কবরস্থানের দিকে এগিয়ে গেলেন। কবরস্থানের মাঝখানে একটি বিশাল বটগাছ ছিল। সেই গাছের নিচে গিয়ে তিনি বসে পড়লেন। হঠাৎ চারপাশের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। যুবকদের একজন ফিসফিস করে বলল, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? অন্যজন উত্তর দেওয়ার আগেই তারা দেখতে পেল কালু শাহ ফকির মাটিতে একটি বৃত্ত আঁকছেন। তারপর অদ্ভুত ভাষায় কিছু বলতে শুরু করলেন। ভাষাটি কোনো মানুষের ভাষা ছিল না। কয়েক সেকেন্ড পরেই কবরস্থানের চারিদিকে অদ্ভুত ছায়াগুলো নড়তে শুরু করলো, যেন অন্ধকারের ভেতরে কেউ উঠে দাঁড়াচ্ছে। যুবকদের বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল। হঠাৎ তাদের চোখের সামনে ঘটে গেল এমন একটি ঘটনা যা তারা জীবনে কখনো কল্পনাও করেনি। বটগাছের নিচে কালো শাহ ফকিরের সামনে ধীরে ধীরে একটি কালো অবয়ব তৈরি হতে লাগলো। মানুষের মতো, কিন্তু মানুষ নয়। অবয়বটির চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। আর ঠিক তখনই কালু শাহ ফকির মাথা নিচু করে সেই ছায়ামূর্তির সঙ্গে কথা বলতে শুরু করলেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তখনও বাকি ছিল, কারণ কয়েক মুহূর্ত পর সেই অন্ধকার অবয়বটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সরাসরি তাকালো লুকিয়ে থাকা 3 যুবকের দিকে। যুবকদের শরীর মুহূর্তের মতো বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারা বুঝতে পারছিল না এত দূরে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায়ও সেই ভয়ঙ্কর অবয়ব কিভাবে তাদের দেখতে পেল। তাদের বুকের ভেতর ধকধক শব্দ যেন নিজেরাই শুনতে পাচ্ছিলেন। অবয়বটি স্থির চোখে তাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার মুখে এক অস্বাভাবিক হাসি ফুটে উঠল। সেই হাসি মানুষের হাসি ছিল না। মনে হচ্ছিল বহুদিন ধরে মৃত কোনো প্রাণী আবার জীবিত হয়ে উঠেছে। যুবকদের একজন আর নিজেকে সামলাতে পারলেন না। সে ভয়ে চিৎকার করে উঠল। চিৎকারের সঙ্গে সঙ্গেই চারপাশে বাতাস প্রচণ্ড জোরে বইতে শুরু করলো। বটগাছের ডালপালা পাগলের মতো দুলতে শুরু করলো। কবরস্থানের শুকনো পাতা বাতাসে উড়ে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো। আর তখনই কালু শাহ ফকিরের মাথা তুলে তাকালেন। তার চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে উঠেছিল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তোদের আমি নিষেধ করিনি, কিন্তু
যে জগতের দরজা আজ তোরা খোলা দেখিতে এসেছিস, সেই দরজা একবার খুললে আর সহজে বন্ধ হয় না। তিন যুবক আতঙ্কে দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা আবিষ্কার করলো তারা বারবার একই জায়গায় ফিরে আসছে। যেদিকে দৌড়া শেষ পর্যন্ত আমরা সেই বট গাছের কাছেই চলে আসে। তাদের মনে হতে লাগলো যেন পুরো কবরস্থানটি জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ একজন যুবক দেখতে পেল তার পাশের পুরনো একটি কবরস্থানের মাটি নড়ছে। ধীরে ধীরে সেই মাটির ভেতর থেকে একটি কালো হাত বেরিয়ে এলো, তারপর আরেকটি। কয়েক সেকেন্ডের মধ্যে আশেপাশে বহু কবর থেকে হাত বের হতে শুরু করলো। যুবকটি ভয়ে মাটিতে পড়ে গেল। অন্য দুজন তাকে টেনে তুলতে গেলেও পারল না, কারণ দৃশ্য কিছু একটা যেন তার পা ধরে রেখেছে। তখন দূর থেকে কালুসা ফকিরের কণ্ঠ ভেসে এলো, পেছনে তাকাস না, যা দেখছিস সব সত্যি নয়, কিন্তু যদি বিশ্বাস করিস তাহলে এগুলো সত্যি হয়ে যাবে। এই কথা শোনার পর বাকি দুই যুবক প্রাণপণে চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা কবরস্থান থেকে বের হয়ে গ্রামের দিকে চলে আসে, কিন্তু তৃতীয় যুবকটি আর কোনো খোঁজ পাওয়া গেল না। সেই রাতের পর পুরো গ্রাম জেগে উঠল আতঙ্কে। পরদিন সকালে গ্রামের মানুষ দল বেঁধে কবরস্থানে গেল, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলো তা আরো ভয়ঙ্কর। যে জায়গায় ছেলেটি হারিয়ে গিয়েছিল সেখানে মাটির উপর একটি পুরনো লাঠি পড়েছিল, আর লাঠির নিচে রক্ত দিয়ে লেখা ছিল মাত্র 3টি শব্দ, দরজা খুলে গেছে, দরজা খুলে গেছে। এই 3টি শব্দ দেখার পর পুরো গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ আর সূর্য ডোবার পর ঘর থেকে বেরোতো না। সন্ধ্যা নামলেই গ্রামের রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। কিন্তু ভয়ঙ্কর ঘটনাগুলো তখনও শুরু হলো। হারিয়ে যাওয়া যুবকের মা প্রতি রাতেই একই শব্দ শুনতে লাগলেন। গভীর রাত ঠিক 3টার সময় তার ঘরের দরজার 3বার টোকা পড়তো। তিনি ভয়ে দরজা খুলতেন না, কিন্তু এক রাতে তিনি স্পষ্ট শুনতে পেলেন তার ছেলের কণ্ঠস্বর, মা, আমি ফিরে এসেছি, দরজাটা খোলো। কণ্ঠস্বরটি এতটাই বাস্তব ছিল যে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে হাত বাড়ালেন। ঠিক তখনই পাশের ঘর থেকে তার স্বামী দৌড়ে এসে তাকে থামিয়ে দিলেন, কারণ তিনিও একই কণ্ঠস্বর শুনেছিলেন। কিন্তু জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে তিনি যা দেখেছিলেন তা ছিল আরো ভয়ঙ্কর। বাইরে দাঁড়িয়ে থাকা অবয়বটি মুখ তাদের ছেলের মতো হলেও তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ ছিল না, শুধু গভীর অন্ধকার। সেই রাতের পর থেকে গ্রামের আরো কয়েকজন মানুষ অদ্ভুত ঘটনা দেখতে শুরু করলো। কেউ বলল তারা রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত ছায়া দেখেছে। কেউ বলল কালুসা ফকিরকে মাঝরাতে বাতাসের মধ্যে ভেসে যেতে দেখেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল গ্রামের ইমামের সঙ্গে। এক ফজরের আগে তিনি মসজিদে যাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি রাস্তার পাশে একটি বট গাছের নিচে কালুসা ফকিরকে বসে থাকতে দেখলেন। তিনি কাছে গিয়ে সালাম দিলেন, কিন্তু কোনো উত্তর এলো না। আরো কাছে যেতেই তিনি দেখতে পেলেন কালুসা ফকির মাটির দিকে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলছেন, অথচ সেখানে কোনো মানুষ বা জন্তুও ছিল না। কিছুক্ষণ পর ফকির ধীরে ধীরে মাথা তুললেন, তার চোখ দুটো লাল হয়ে জ্বলছিল। তিনি বললেন তারা বের হয়ে এসেছে, এখন আর তাদের থামানো সহজ হবে না। ইমাম সাহেব কিছু বুঝে ওঠার আগেই চারপাশে হঠাৎ কুয়াশা নেমে এলো। কয়েক সেকেন্ডের জন্যে তিনি কিছুই দেখতে পেলেন না। কুয়াশা সরে গেল, দেখলেন কালুসা ফকির সেখানে নেই। যে মুহূর্তের মধ্যেই তিনি অদৃশ্য হয়ে গেছেন।
সেই দিনের পর থেকে গ্রামের মানুষ লক্ষ্য করলেন প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে কবরস্থানের দিক থেকে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে। কখনো শিশুর কান্না, কখনো বৃদ্ধ মানুষের আর্তনাদ, আর কখনো এমন শব্দ যা কোনো মানুষের কণ্ঠস্বর হতে পারে না। সাহসী কয়েকজন যুবক এক রাতে সত্য জানার জন্য আবার কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা হাতে টর্চ, লাঠি আর দোয়া পড়ে রওনা দিল। কিন্তু কবরস্থানের কাছে পৌঁছানোর পরেই তাদের টর্চের আলো একে একে নিভে গেল। চারপাশে নেমে এলো গাঢ় অন্ধকার। তারপর দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, ফিরে যা, এখনো সময় আছে। কণ্ঠস্বরটি ছিল হারিয়ে যাওয়া সেই যুবকের, কিন্তু তারা জানতো সে আর জীবিত নেই। তারপরেও কণ্ঠস্বরটি ধীরে ধীরে তাদের আরো গভীরকে ডেকে নিয়ে যেতে লাগলো। আর তারা বুঝতেই পারলো না, অজান্তে তারা এমন এক রহস্যের দিকে এগিয়ে যাচ্ছে যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়। ফকির, দরজাটা খুলে দাও, আমরা ফিরে এসেছি। কথাটা শোনা মাত্রই ঘরের ভেতরে উপস্থিত সবার মুখে রং ফ্যাকাশে হয়ে গেল, কারণ কণ্ঠস্বরটি একজনের নয়, অনেকজনের ছিল। মনে হচ্ছিল একসঙ্গে কয়েকটি গলা একই কথা বলছে। কালুসা ফকির ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না, কিন্তু চোখের গভীরে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল। তিনি সবাইকে ইশারা করে ঘরের এক কোণে সরে যেতে বললেন। বাইরে তখন আবার দরজার আঘাত পড়ল। প্রতিটি আঘাতে পুরো কুঁড়েঘর কেঁপে উঠছিল। গ্রামের লোকজন ভয়ে কাঁপছিল। একজন তো ভয়ে কাঁদতেই শুরু করলো। কালুসা ফকির মাটিতে বসে চোখ বন্ধ করলেন এবং অজানা ভাষায় কিছু পড়তে শুরু করলেন। কয়েক সেকেন্ড পর ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। তারপর হঠাৎ বাইরে সব শব্দ থেমে গেল। এমন নীরবতা নেমে এলো যেন পৃথিবীতে আর কোনো জীবিত প্রাণী নেই। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই ঘরের পেছনের দেওয়াল থেকে খসখস শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে কাদামাটির দেয়াল আঁচড়াচ্ছে। খসখস শব্দটা ধীরে ধীরে আরো জোরে হতে লাগলো। একজন সাহস করে পিছনে তাকাতেই আতঙ্কে চিৎকার করে উঠল। দেয়ালের গায়ে মানুষের হাতের মতো কালো ছাপ ফুটে উঠেছে, একটির পর একটি। তারপর সেই হাতের ছাপগুলো নড়তে শুরু করলো, যেন দেয়ালের ওপাশে শত শত মানুষকে আটকে আছে এবং বের হবার চেষ্টা করছে। গ্রামের লোকজন দরজার দিকে দৌড়াতে চাইলে কালুসা ফকির চিৎকার করে বললেন, কেউ বের হবি না। তার কণ্ঠ এমন শক্তি ছিল যে সবাই থেমে গেল। হঠাৎ ঘরের মাঝখানে রাখা পুরনো একটি হারিকেন নিজে থেকে নিভে গেল। চারপাশে ডুবে গেল অন্ধকারে। সেই অন্ধকারের মধ্যে কেউ একজন ফিসফিস করে বলল, ওরা চলে এসেছে। কথাটি কে বলেছিল কেউ বুঝতে পারল না, কারণ সবাই একই সঙ্গে সেই ফিসফিসানি শুনছিল। কয়েক মুহূর্ত পরে আবার আলো জ্বলে উঠল, কিন্তু আলো জ্বলার পর যা দেখা গেল তা দেখে সবার বুক হিম হয়ে গেল। ঘরের এক কোণে তিনজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের গায়ে কাদামাটি লেগে আছে, মুখমণ্ডলগুলো ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক কালো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের মধ্যে একজন ছিল সেই যুবক যে কবরস্থানের রাত থেকে নিখোঁজ ছিল। তার মা ছেলের নাম ধরে কাঁদতে কাঁদতে এগিয়ে যেতে চাইলে কালুসা ফকির তাকে শক্ত করে ধরে ফেললেন। যুবকটি ধীরে ধীরে মাথা তুলল, তারপর এমনভাবে হাসলো সে যেন মানুষ নয়। তার মুখের কোণ অস্বাভাবিকভাবে কান পর্যন্ত ছড়িয়ে গেল। সে নিচু স্বরে বলল, মা, আমি ফিরে এসেছি। কথাটা শুনে মায়ের চোখে জল চলে এলো, কিন্তু
পরের মুহূর্তেই যুবকটির মুখ থেকে আরেকটি কণ্ঠস্বর ভেসে এলো। সেটি ছিল কর্কশ, গভীর, এক অমানসিক। সে আর ফিরে আসবে না। সঙ্গে সঙ্গে ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। সবার নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগলো। কালুসা ফকির তখন লাঠি হাতে উঠে দাঁড়ালেন। তিনি কঠোর কণ্ঠে বললেন, তোমাদের জগৎ ওদিকে, এখানে কেন এসেছো? যুবকের শরীরের ভেতর থেকে ভেসে এলো ভয়ঙ্কর উত্তর, দরজা খুলে গেছে, এখন দুই জগৎ এক হবে। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মেঝে কাঁপতে শুরু করলো। মাটির নিচে থেকে গর্জনের শব্দ ভেসে এলো। আর কালুসা ফকির বুঝতে পারলেন বহু বছর ধরে আগে যে অন্ধকারকে তিনি বন্ধ করেছিলেন সেটি এবার সম্পূর্ণ শক্তি নিয়ে ফিরে এসেছে। মাটির নিচের গর্জন ক্রমশ বেড়ে উঠতে লাগলো। মনে হচ্ছিল পুরো গ্রামটির নিচে কোনো বিশাল কিছু নড়াচড়া করছে। ঘরের বাঁশের খুঁটিগুলো কাঁপতে শুরু করলো। ছাদের ঘর ঝরতে লাগলো। গ্রামের লোকজন ভয়ে একে অপরের দিকে জড়িয়ে ধরলো। আর ঠিক তখনই কালুসা ফকির লাঠিটি শক্ত করে ধরে সামনে এগিয়ে গেলেন। তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। তিনি জানতেন যে অন্ধকার ফিরে এসেছে। তাকে থামানো না গেলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। নিখোঁজ যুবকের শরীরে থাকা অজানা সত্তাটি বিকট হাসি দিল। সেই হাসির শব্দে ঘরের জানালার কাঁচ ফেটে গেল। উপস্থিত সবাই কানে হাত দিয়ে বসে পড়ল। কিন্তু কালুসা ফকির একটুও পিছু হাঁটলেন না। তিনি ধীরে ধীরে একটি পুরনো তাবিজ গলার ভেতর থেকে বের করলেন। তাবিজটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে হালকা নীলচে আলো ছড়িয়ে পড়ল। অদ্ভুত সত্তাটি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। তার চোখে প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা গেল। কালুসা ফকির গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের চিনেছি। বহু বছর আগে তোদের বন্দি করা হয়েছিল। আজ আবার কেন ফিরে এসেছিস? সত্তাটি গর্জন করে উঠল। তারপর যুবকের মুখ থেকে উত্তর এলো, কারণ সময় শেষ হয়ে এসেছে। যে প্রতিজ্ঞা ভেঙেছিল তার মূল্য দিতে হবে। কথাটি শুনে কালুসা ফকিরের মুখের রং বদলে গেল। মনে হলো বহু বছরের পুরনো কোনো গোপন স্মৃতি তার মনে ফিরে এসেছে। গ্রামের একজন বৃদ্ধ কাপা গলায় জিজ্ঞেস করলো, ফকির সাহেব, ওরা কারা? কয়েক মুহূর্ত নীরব থাকার পর কালুসা ফকির বললেন, অনেক বছর আগে এই গ্রামের জায়গায় ছিল একটি প্রাচীন শ্মশান। সেই শ্মশানের নিচে এমন এক শক্তিকে বন্দি করা হয়েছিল যাকে মানুষ কখনো পরাজিত করতে পারেননি, শুধু আটকে রাখা গিয়েছিল। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলো। তিনি আবার বললেন, আমি ছিলাম সেই দরজার শেষ প্রহরী, কিন্তু আজ দরজা খুলে গেছে। কথাটি শেষ হবার সঙ্গে সঙ্গেই বাইরে হঠাৎ শত শত মানুষের হাঁটার শব্দ শোনা গেল। যেন একটি বিশাল মিছিল গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে আসছে। সবাই দরজার ভাগ দিয়ে বাইরে তাকালো, তারপর আতঙ্কে পিছিয়ে গেল। কালুসা ফকিরের কণ্ঠস্বর রাতের নিস্তবতা ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল, যতক্ষণ আমি বেঁচে আছি এই গ্রামের অন্ধকারের রাজত্ব হবে না। তার কথার সঙ্গে সঙ্গে লাঠি থেকে বের হওয়া নীলচে কালো আলো আরো তীব্র হয়ে উঠল। পুরো গ্রামের চারপাশে যেন অদৃশ্য এক বৃত্ত তৈরি হয়ে গেল। কিন্তু সেই বিশাল ছায়ামূর্তি থামল না, বরং তার গর্জন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মাটির নিচে থেকে আবারও কম্পন শুরু হলো। গ্রামের বাড়িঘরগুলো কাঁপতে লাগলো। অনেকেই ভয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। কেউ আবার ঘরের দরজা জানালা বন্ধ করে লুকিয়ে পড়ল। কিন্তু অন্ধকারের সেই বাহিনী ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসতেই থাকলো। কালুসা ফকির বুঝতে পারলেন, শুধু প্রতিরক্ষা দিয়ে আর বেশিক্ষণ টিকে থাকা সম্ভব হবে না। তাকে সেই প্রাচীন রহস্যের মুখোমুখি হতেই হবে।
যেটা তিনি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। তিনি গ্রামের কয়েকজন সাহসী মানুষকে নিয়ে দ্রুত কবরস্থানের দিকে রওনা দিলেন, কারণ তিনি জানতেন সবকিছুর শুরু এখানেই হয়েছিল। আকাশে তখন মেঘের গর্জন, চারিদিকে ঠান্ডা বাতাস বইছে। কবরস্থানের কাছে পৌঁছাতেই সবাই থমকে দাঁড়ালো। বটগাছটির নিচে মাটির মাঝখানে বিশাল এক ফাটল তৈরি হয়েছে। সেই ফাটলের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর ধোঁয়ার সঙ্গে ভেসে আসছে শত শত মানুষের কান্না। কেউ সাহায্য চাইছে, কেউ চিৎকার করছে, কেউ আবার অজানা ভাষায় কিছু বলছে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্রামের দুজন লোক সেখানে জ্ঞান হারিয়ে ফেলল। কালুসা ফকির ধীরে ধীরে ছুটলেন, সামনে এগিয়ে গেলেন। তারপর নিচের অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুই আছিস, বের হয়ে আয়। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ফাটলের ভেতর থেকে একটি বিকট হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি শুনে সবার শরীর শিউরে উঠল। ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে একটি অবয়ব উপরে উঠতে লাগলো। অবয়বটি মানুষের মতো, কিন্তু তার শরীর পুরোপুরি কালো ছায়ার তৈরি। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে উঠে এসে কালুসা ফকিরের সামনে দাঁড়ালো। তারপর নিচু স্বরে বলল, অনেক বছর পর আবার দেখা হলো প্রহরী। কালুসা ফকিরের মুখ শক্ত হয়ে গেল। তিনি বললেন, তোর জায়গা ওখানেই ছিল। ছায়া মূর্তিটি আবার হাসলো, কিন্তু তুই আমাকে থামাতে পারবি না, কারণ এবার আমি একা নই। কথাটি শেষ হতেই কবরস্থানের চারপাশে মাটি ফেটে যেতে শুরু করলো। একের পর এক কালো অবয়বটি বেরিয়ে আসতে লাগলো। সংখ্যা এত বেশি যে গুণে শেষ করা যায় না। পুরো কবরস্থান মুহূর্তের মধ্যেই অন্ধকার সত্তায় ভরে গেল। গ্রামের লোকজন আতঙ্কে পিছিয়ে যেতে লাগলো। তখন কালুসা ফকির হঠাৎ আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। তিনি এমন কিছু শব্দ উচ্চারণ করতে শুরু করলেন যা কেউই আগে শোনেনি। বাতাসের গতি বেড়ে গেল, আকাশের বজ্রপাত শুরু হলো। আর ঠিক তখনই বটগাছের নিচের মাটি কেঁপে উঠে ফেটে গেল। ফাটলের গভীর থেকে ধীরে ধীরে একটি পুরানো লোহার দরজা দেখা দিতে শুরু করলো। দরজাটি বিশাল, তার গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। কোরাম মানে হচ্ছিল শত শত বছর ধরে সেটি মাটির নিচে চাপা পড়েছিল। ছায়ামূর্তির দরজার দিকে তাকিয়ে উন্মাদের মতো হাসতে শুরু করলো। দেখেছিস প্রহরী, শেষ পর্যন্ত দরজাটা জেগে উঠেছে। কালুসা ফকির তখন বুঝতে পারলেন, এতদিন ধরে যে বিপদকে তিনি ঠেকিয়ে রেখেছিলেন সেটি আজ সম্পূর্ণভাবে মুক্তি পাওয়ার দ্বার প্রান্তে। আর যদি সে দরজা পুরোপুরি খুলে যায়, তাহলে শুধু এই গ্রাম নয়, আশেপাশের সব এলাকা অন্ধকারের কবলে পড়ে চলে যাবে। কিন্তু ঠিক তখনই দরজার ভেতর থেকে ভেসে এলো আরেকটি কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর শুনে কালুসা ফকিরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কারণ কণ্ঠটি বলেছিল, কালুসা, আমাকে চিনতে পারছিস? আমি এখনো বেঁচে আছি। কালুসা, আমাকে চিনতে পারছিস? আমি এখনো বেঁচে আছি। দরজার ভেতর থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে কালুসা ফকির কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে বিস্ময় আর আতঙ্ক একসঙ্গে ফুটে উঠল, কারণ এই কণ্ঠস্বর তিনি বহু বছর আগে শেষবার শুনেছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, এটা অসম্ভব। ছায়া মূর্তিটি তখন অট্ট হাসি দিয়ে উঠল। অসম্ভব? এই দরজার উপরে অসম্ভব বলে কিছু নেই প্রহরী। ঠিক তখনই বিশাল লোহার দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে বেরিয়ে এলো হিমশীতল বাতাস। আকাশ কালো হয়ে গেল, চারপাশের সব শব্দ যেন থেমে গেল। গ্রামের মানুষ আতঙ্কে পিছিয়ে যেতে লাগলো। আর কালুসা ফকির দেখতে পেলেন দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সেই মানুষটি যাকে তিনি বহু বছর আগে
হারিয়েছিলেন, কিন্তু সে আর আগের মানুষ নেই। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি, আর তার চারপাশে ঘুরছে ঘন কালো ছায়া। তখন কালো শাফকের বুঝতে পারলেন এই যুদ্ধ জেতার একটাই উপায় আছে। দরজাটি আবার বন্ধ করতে হবে, আর সেই দরজা বন্ধ করার জন্য তাকে নিজের জীবন উৎসর্গ করতে হবে। তিনি ধীরে ধীরে গ্রামের মানুষের দিকে তাকালেন, তারপর বললেন, আজ যদি আমি না থাকি, তবুও মনে রাখিস, অন্ধকারকে কখনো ভয় দেখে হারানো যায় না, সাহস আর বিশ্বাস দিয়ে তাকে পরাজিত করতে হয়। কথাগুলো বলেই তিনি লাঠিটি দুই হাতে শক্ত করে ধরলেন। তারপর সমস্ত শক্তি দিয়ে সেটি দরজার মাঝখানে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড আলোর বিস্ফোরণ ঘটল। পুরো কবরস্থান সাদা আলোয় ঢেকে গেল। ছায়ামূর্তিগুলো একে একে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যেতে লাগলো। বিশাল দরজাটি ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। অন্ধকারের শক্তিগুলো শেষ চেষ্টা করেও আর বের হতে পারল না। কয়েক মুহূর্ত পর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। আলো মিলিয়ে গেল। গ্রামের মানুষ দেখতে পেল দরজাটি আর নেই, ফাটলটিও বন্ধ হয়ে গেছে, কিন্তু সেখানে কালুসা ফকিরও নেই। শুধু তার পুরনো লাঠিটি মাটির উপর পড়ে আছে। সেই রাতের পর গ্রামের আর কখনো অদ্ভুত কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আজও গভীর রাতে কেউ কেউ